অক্সফোর্ডে যখন যাই তখন আমি বুঝলাম যে আমার বাবা হলেন প্রথম সারির যে মেধাবী মানুষদের মধ্যে উনি একজন। আমার অক্সফোর্ডের প্রফেসর কোনো প্রফেসরের চেয়ে উনি কম না। এটা আমি তখন মানে ওই ইউনিভার্সিটিতে গিয়ে বিশ্ববিদ্যালয়তে গিয়ে আমি জিনিসটা বুঝতে পারলাম। জনাব ডক্টর রেজা কিবরিয়া স্যার, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, একজন সন্তান হিসাবে আপনি এত বড় একজন মহান মানুষকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, একজন সন্তান হিসাবে আপনার বাবার সম্পর্কে আমরা জানতে চাইবো। আমার প্রথমে আমি দুজনকে ধন্যবাদ জানাই। এনাম চাচা আমাদের মানে ফ্যামিলি ফ্রেন্ড এবং আব্বার খুব প্রিয় একটা মানুষ ছিলেন, এবং শফি সামি সাহেব আব্বার সবচেয়ে ব্রিলিয়েন্ট অফিসারদের মধ্যে একজন, এবং আব্বা ওনার কথা অনেক আমি শুনেছি, ওনার সাথে আমার পরিচয় আছে, কিন্তু আব্বা ওনার গল্প করতেন এরকম ব্রিলিয়েন্ট অফিসার ফরেন অফিসে আছে। আমার প্রথমে আমি জাস্ট আমাদের ফ্যামিলির কথা বলি। আমার দাদা ডিভিশনাল ইন্সপেক্টর, তখন সিলেটের ডিভিশনের স্কুল ইন্সপেক্টর ছিলেন। সো কলকাতা ইউনিভার্সিটি গ্রাজুয়েট এনাম চাচা বলেছেন, এবং অনেক টেক্সট বুকও বোধহয় লিখেছেন ভূগোলের, বিশেষ করে আমার মনে পড়ে একটা সিভিক্সের, ভূগোলের, এই দুই তিন টেক্সট বুক অনেকে পড়েছে। আব্বার একাডেমিক ক্যারিয়ার সম্বন্ধে সব অনেকে জানেন, উনি কখনো সেকেন্ড হননি। আর এমসি কলেজের ছাত্র ছিলেন, ওনার খুব প্রিয় কলেজ ছিল, মনটা খারাপ হয়ে যায়। আর ঢাকা ইউনিভার্সিটি দেওয়ার পরও আমাদের বাড়িতে মানে ব্রেকফাস্ট টেবিল, লাঞ্চ টেবিল, ডিনার টেবিলে আমরা সবাই একসঙ্গে। তো আমাদের পড়াশোনার প্রতি যে আমাদের সবাই একটা আকর্ষণ ছিল, এটা থেকে আন্দাজ করতে পারেন। আমার বোন ডক্টর নাজলি কিবরিয়া বস্টন ইউনিভার্সিটির প্রফেসর, আর আমিও পড়িয়েছি বিভিন্ন ইউনিভার্সিটিতে, আর IMF এ তো চাকরি করেছে। তো আমাদের বাড়িতে যে জিনিসটা সম্মান করা হতো এটা হলো অ্যাচিভমেন্ট এবং পড়াশোনা, জাস্ট পড়াশোনার একটা বেসিক একটা ভ্যালু ছিল। দেশের সম্বন্ধে সবসময় একটা আমাদের মাথায় একটা ধারণা আমার বাবা তৈরি করেছিলেন যে যাই করো না কেন, বিদেশে চাকরি করো, বিদেশে থাকো, কিন্তু দেশের জন্য একদিন না একদিন তোমাকে গিয়ে কাজ করতে হবে, দেশের মানুষের জন্য। আমাদের দেশের হতদরিদ্র মানুষদের যে কষ্ট, সেটা আমাদেরকে বিভিন্ন গল্পে, বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাতেন। এবং ওনার মধ্যে যে এই জিনিসটা ছিল, এটা অনেক আগের থেকে ছিল। এটা মানে নিউ ইয়র্কের মতো সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী শহরের মধ্যে আমাদেরকে বাংলাদেশের মানুষ কত গরিব, এই গল্পগুলি বারবার করে বলতেন। তো আমরা জিনিসটা মানে আস্তে আস্তে এটা আমাদের উপলব্ধির মধ্যে আছে যে আমাদের দেশের জন্য একটা কন্ট্রিবিউশন রাখতে হবে। এটা না ট্রেনিং এর ছিল। ওনার যে মেধা, এটা আনবিলিভেবল। এখন নিজের বাবাকে প্রত্যেকদিন দেখি নাস্তায়, সবসময় খাওয়ার সময় দেখি, ওনাকে ঠিক যাচাই করার মতো আমি ছোটকালে আমার সেই ক্ষমতা ছিল না, কারো থাকে না, কারণ প্রত্যেকদিন দেখছি একটা মানুষকে, মানে কি আর মনে হয়। কিন্তু অক্সফোর্ডে যখন যাই তখন আমি বুঝলাম যে আমার বাবা হলেন প্রথম সারির যে মেধাবী মানুষদের মধ্যে উনি একজন। আমার অক্সফোর্ডের প্রফেসর কোনো প্রফেসরের চেয়ে উনি কম না। এটা আমি তখন মানে ওই ইউনিভার্সিটিতে গিয়ে, বিশ্ববিদ্যালয়তে গিয়ে আমি জিনিসটা বুঝতে পারলাম। ওনার যে ব্রিলিয়েন্স এফর্টলেস ছিল না, উনি খুব খাটতে পারতেন, অনেক পড়াশোনা করতেন, সারাক্ষণ বই বই পড়তেন, আর্টিকেল লিখতেন। ওনার মারা যাওয়ার বছরে, সেই 12 মাসে উনি 93টা প্রবন্ধ আর্টিকেল লিখেছেন, 93টা। সো উনি কত অ্যাক্টিভ ছিলেন, আর পলিটিক্যাল কাজও তো করছিলেন, এবং বাড়িতে আমাদেরকে সবাইকে সময় দিচ্ছিলেন। ওরা আমাকে সময় দিতেন, বাচ্চাদের সময় দিতেন, মানে সবকিছুতে উনি খুব অ্যাক্টিভ ছিলেন। এবং ফাইনালি আমার মার সাথে উনি, হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রিটিক। আমার মা ছিলেন চিত্রশিল্পী, এবং সবসময় আম্মাকে এনকারেজ করা, আম্মার সাথে, আম্মা ইজিলি পেন্টিং আঁকতো স্টাডিতে, আর আব্বা সেই কামরায় উনি ডেস্কে বসে লেখালেখি করতেন। তো ওনারা দুইজনে দিনের বেশিরভাগ সময় ওই একসঙ্গে ওখানে কাজ করতেন, নিজেদের পৃথক কাজ কিন্তু একসঙ্গে কাজ করতেন। সো
এই একটা he was very lucky to have that support and that affection and complete support. এটা প্রত্যেক সাকসেসফুল মানুষের এটা থাকে। ওনার যে ন্যাশনালিস্টিক ফিলিং, মানে আমাদেরকে এগেন আমার বোনের মাধ্যমে আমি জিনিসটা বুঝাচ্ছি, আমাদেরকে বাংলা পড়াতেন প্রত্যেক শনিবার, প্রত্যেক রোববার, যেখানে যেই দেশেই থাকি না কেন, এবং এর ফলে মানে মোটামুটি একটা বাংলা একটা চর্চা হয়েছে। এবং ওনার একটা জাস্ট গল্প বলি, যেটা উনি পাকিস্তানে থাকতে 1970 সালে ওনার একটা বেশ ভালো একটা গ্রুপ ছিল বাঙালি অফিসারদের, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের ফারুক চৌধুরী চাচা এবং এনাম চাচার বড় ভাই। এবং ফারুক চাচা আর আব্বা মিলে ওনারা বাংলাদেশের মানে ফ্রি বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের কি পররাষ্ট্র নীতি হতে পারে, ফরেন অফিসটা কিভাবে অর্গানাইজ করতে হবে, কোন কোন জায়গায় এখন অনেক সমস্যা আছে আমাদেরকে ওগুলো দেখতে হবে, এইসব প্ল্যানিং ওনারা তখন থেকে 1970 সাল থেকে ওই প্ল্যানিংটা করতেন। সো ওনার একটা স্বপ্ন ছিল যে এই দেশটা একদিন স্বাধীন হবে এবং এই দেশের সাধারণ মানুষের জন্য উনি কিছু করতে পারবেন। আমি জানি না কতটুকু করতে পেরেছেন, আরো কিছুদিন বাঁচলে হয়তো অনেক কিছু করতে পারতেন। আরেকটা জাস্ট ছোট একটা জিনিস বলি, লোকে জিডিপি প্রবৃদ্ধির হার এগুলো নিয়ে অনেক কিছু বলে, অনেক লোকে গর্ব করে, অনেক অর্থমন্ত্রীরা, খুব সুন্দর কথা, কিন্তু আব্বা কিভাবে যাচাই করতেন, যে আমি যখন আমাকে বলতেন যে যখন গ্রামে উনি যান তখন বাচ্চাদের চেহারা আগের চেয়ে ভালো। 5 বছর ক্ষমতায় থাকার পর উনি দেখছেন বাচ্চাদের চেহারা, সাধারণ বাচ্চাদের চেহারা অনেক উন্নত হয়েছে, তারা এখন আগের মতো যে ক্ষুধার্ত লাগে না দেখে। আর সেকেন্ড, উনি একটা সিম্পল হিসাব করতেন, রাস্তার পাশে উনি যখন হাঁটতে যেতেন, উনি ইনফ্যাক্ট প্রত্যেক দিন 1.5 ঘন্টা হাঁটতেন, 1.5 ঘন্টা প্রত্যেক দিন। খুব নিজের শরীর খুব কেয়ার নিতেন এবং এক্সারসাইজ করতেন। উনি দেখতেন যে ওই কোদাল নিয়ে রাস্তার পাশে সাধারণ মানুষরা ওই কাজের জন্য বসে থাকে সকালে, ধরেন 7:30টার দিকে ধানমন্ডিতে। তখন বলতেন এদের অবস্থা কি। এখন উনি দেখতেন যে চালের দাম, উনি দিন মজুরি কত এবং দিন মজুরি ডিভাইড করতেন চালের দাম দিয়ে। ধরেন 150 টাকা যদি দিন মজুরি হয়, চালের দাম যদি 30 টাকা হয়, তাহলে 5 কেজি চাল বাড়িতে নিতে পারবে। এটা দিয়ে উনি যাচাই করতেন এই যে একটা হতদরিদ্র ক্লাস বাংলাদেশে, যেটা এখন লোকে বলে যে 7 কোটি মানুষের সংখ্যা, এই ধরনের সংখ্যা হয়ে গেছে, এই মানুষদের অবস্থা কি উনি ওইভাবে যাচাই করতেন যে একদিন কাজ করে কত সে চাল নিতে পারে তারা বাড়িতে। এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এটা হয়তো মানুষের এটা মানে যারা এখন অর্থনীতি চালায় তাদের জন্য এটা অত গুরুত্বপূর্ণ না, অত সফিস্টিকেটেড মেজারমেন্ট না, কিন্তু এই সাধারণ জিনিসটা থেকে আপনাকে সবাইকে আমি দর্শককে বলতে চাই যে ওনার যে একটা ফোকাস ছিল, কন্টিনিউয়াস ফোকাস ছিল যে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কিভাবে উন্নতি করা যায়। Go on, next. জি।